আজকে আমরা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের সবথেকে এক্সাইটিং এবং কোর একটা চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করব, যার নাম হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া সম্বন্ধে যদিও আমরা পরিচিত, কিন্তু অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া সম্বন্ধে আজকে অনেক ডিটেলস আলোচনা করা হবে। আগেই বলে নিচ্ছি, এই এপিসোডটা অনেক দীর্ঘ হবে, কারণ অ্যাসিড ক্ষারের বিভিন্ন রকমের প্রশমন বিক্রিয়ার যে টাইট্রেশন গ্রাফগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব, একদম খুঁটিনাটি বিস্তারিত। তো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া সম্বন্ধে আমরা ছোট থেকে এসএসসি লেভেল থেকে কি জানতাম? আমরা জানতাম যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া মানে হচ্ছে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, তাকেই প্রশমন বিক্রিয়া বলা হয়। আমরা এই সংজ্ঞাটার সঙ্গে খুবই পরিচিত এবং খুব সহজ একটা বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। তো আমরা সম্ভবত একটা সীমাবদ্ধতা নিয়ে এই সূত্রটা জানি, সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি যে উৎপন্ন হয় তার মধ্যে লবণ মনে হয় প্রধান উৎপাদ, এবং পানি মনে হয়, পানি তো খুব সাধারণ একটা জিনিস, এটা মনে হয় সিম্পল একটা কিছু। কিন্তু এই অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার মূল উৎপাদই যে পানি, এটা মনে হয় আমরা অনেকেই আজকে প্রথম শুনলাম। অ্যাসিড ক্ষারক বিক্রিয়ায় আসলে লবণ কি উৎপন্ন হয়? অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়ায় আসলেই লবণ উৎপন্ন হয় না। কথাটা একেবারে এক্সাইটিং এবং নতুন লাগছে। অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়ায় আমরা যে সোডিয়াম ক্লোরাইড বা এই ধরনের লবণগুলো লিখে থাকি, এগুলো কিন্তু আসলেই এরকম লবণ নয়। আমরা বিক্রিয়া লেখার স্বার্থে এরকম লবণ আকারে লিখে থাকি। কেন এটা বললাম? কারণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষার প্রশমন বিক্রিয়ায় সাধারণত এক্স্যাক্টলি যে বিক্রিয়াটা হয় সেটা খেয়াল করো। অ্যাসিড এবং ক্ষার উভয়ে জলীয় দ্রবণে বিক্রিয়া করবে। অ্যাসিডের জলীয় দ্রবণে অ্যাসিড হাইড্রোজেন প্লাস তথা প্রোটন এবং ক্লোরাইড আয়ন দান করবে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নামক যে ক্ষার আছে সে জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দান করবে। এই আয়নগুলো যখন জলীয় দ্রবণ বিশ্লিষ্ট হয়ে যাবে তখন সেখানে এই প্রোটন এবং এই হাইড্রোক্সিল আয়ন এরা বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে, এবং সোডিয়াম এবং ক্লোরিন এরা কিন্তু বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে না, বরং তারা জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে থেকে যাবে। তারা কিন্তু এক্স্যাক্টলি যুক্ত হবে না, তারা দ্রবণের মধ্যে এমনিতে আয়ন অবস্থায় থেকে যাবে। এই কারণে এই সোডিয়াম এবং ক্লোরাইড এই আয়নগুলোকে বলা হয় দর্শক আয়ন। এরা এখানে দর্শক হিসেবে থাকবে। আসলে এই বিক্রিয়ায় সোডিয়াম এবং ক্লোরিনের তেমন কোনো ভূমিকা নাই। এখানে মূলত বিক্রিয়াটা ঘটে এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে এই পানি তৈরির যে বিক্রিয়াটা আছে, এটাই হচ্ছে মূলত আমাদের প্রশমন বিক্রিয়া। কথাটা খুব নতুন লাগছে যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মিলে যে পানি তৈরি করা, এটাই নাকি প্রশমন বিক্রিয়া। তুমি যদি পরীক্ষাতে প্রশমন বিক্রিয়া সংজ্ঞা হিসেবে হাইড্রোজেন প্লাস OH মাইনাস H2 এই বিক্রিয়াটা লিখে দাও, একদম নতুন লাগলেও আসলে এটাই কারেক্ট প্রশমন বিক্রিয়া। তবে এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, তুল্য মোল পরিমাণ। এই কথাটার একটা ফিজিক্যাল সিগনিফিক্যান্স আছে। তুল্য মোল পরিমাণ অ্যাসিড এবং ক্ষার কথাটার মানে কি? তুল্য মোল পরিমাণ অ্যাসিড মানে হচ্ছে যে কোনো অ্যাসিড তার মোল সংখ্যা ডিভাইডেড বাই তার ক্ষারকত্ব। ক্ষারকত্ব কথাটার মানে কি? ক্ষারকত্ব মানে হচ্ছে যে কোনো অ্যাসিডকে প্রশমিত করতে যত মোল ক্ষারক প্রয়োজন, সেই অ্যাসিডের ক্ষারকত্ব তত। যেমন এই বিক্রিয়ায় HCl তার এক মোলকে প্রশমিত করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল প্রয়োজন ছিল, যার কারণে HCl এর ক্ষারকত্ব হচ্ছে 1। তার মানে HCl এর তুল্য মোল পরিমাণ মানে হবে 1 মোল ডিভাইডেড বাই ক্ষারকত্ব 1, তার মানে হচ্ছে 1। এটা হচ্ছে তুল্য মোল পরিমাণ HCl। এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। একে প্রশমিত করার জন্য HCl লাগবে 1 মোল, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য মোল পরিমাণ মানে হচ্ছে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই তার অম্লত্ব, অর্থাৎ এখানেও আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের 1/1 পাবো, তার মানে হচ্ছে 1। তার মানে 1 মোল HCl, 1 তুল্য মোল পরিমাণ HCl 1 তুল্য মোল পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল পানি উৎপন্ন করে। এই কথাটার আরেকটা মিনিং দাঁড় করানো যায় যে 1 মোল পানি তৈরি করতে কোনো অ্যাসিড বা ক্ষারের যত মোল দরকার তাকে বলা হয় ওই অ্যাসিড বা ক্ষারকের তুল্য মোল। আমরা আরেকটু ক্লিয়ার হব যদি আমরা এই বিক্রিয়াটার দিকে খেয়াল করি। এখানে খেয়াল করো, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে পানি এবং সোডিয়াম সালফেট উৎপন্ন করে। তো আমরা সোডিয়াম সালফেটকে আয়ন আকারে লিখেছি। তো এখানে খেয়াল করো, 2 মোল পানি উৎপন্ন হয়েছে 1 মোল অ্যাসিড এবং 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তার মানে বলা যায় না যে 1 মোল
পানি উৎপন্ন হয় মূলত 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাফ মোল সালফিউরিক অ্যাসিড থেকে। তার মানে সালফিউরিক অ্যাসিডের তুল্যমূল হচ্ছে হাফ, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যমূল হচ্ছে 1। আমরা যদি এই থিওরির সাহায্যে সেটা বের করার চেষ্টা করি, খেয়াল করো, সালফিউরিক অ্যাসিড তাকে প্রশমিত করার জন্য 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে। তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য ক্ষারকত্ব তার হচ্ছে 2, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্যমূল। একইভাবে খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়েছিল। তার মানে 1/1 = 1, এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যমূল। আশা করি বুঝতে পেরেছো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে তুল্য মোল পরিমাণ, অর্থাৎ 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে পানি তৈরি করার মূল বিক্রিয়াটি হতেছে অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া। আশা করি অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া সম্বন্ধে বেসিক ক্লিয়ার হলো। অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দু বা তুল্য বিন্দু বা সমবিন্দু বলে একটা টার্ম আছে। অ্যাসিড ক্ষারক টাইট্রেশন গ্রাফের যে বিন্দুতে অ্যাসিড দ্বারা ক্ষারক বা ক্ষারক দ্বারা অ্যাসিড পূর্ণ প্রশমিত হয় তাকে প্রশমন বিন্দু বলে। এখানে দুইটা নতুন শব্দ আসলো, টাইট্রেশন, গ্রাফ। টাইট্রেশন কি জিনিস, গ্রাফ কি জিনিস? টাইট্রেশন মানে হচ্ছে যেই প্রক্রিয়ায় কোনো একটা জানা প্রমাণ দ্রবণের সাহায্যে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা বের করা হয় তাকে বলা হয় টাইট্রেশন। আমরা টাইট্রেশন সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব এই এপিসোডের মধ্যেই। টাইট্রেশন গ্রাফ মানে হচ্ছে আমরা যে একটা অ্যাসিড দ্বারা যে ক্ষারকের বা ক্ষারক দ্বারা যে অ্যাসিডের ঘনমাত্রা বের করব সেটা সেই এক্সপেরিমেন্টাল পরিমাণগুলোকে আমরা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে প্লট করি তাহলে যে গ্রাফটা পাওয়া যাবে সেটাই হচ্ছে টাইট্রেশন গ্রাফ। আমরা টাইট্রেশন গ্রাফ ডিটেলস আলোচনা করব। এখানে পূর্ণ প্রশমনের কথা মানে হচ্ছে আমরা যে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা বের করব, যখন এই অ্যাসিড এবং ক্ষারকের এই দ্রবণগুলোর বিক্রিয়া শেষ হয়ে যাবে, যেই পয়েন্টে বিক্রিয়াটা সম্পূর্ণরূপে শেষ হবে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে মূলত প্রশমন বিন্দু। তো এই প্রশমন বিন্দু আমরা আলোচনা করব 4টা সেগমেন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। এই 4টা সেগমেন্টে আমরা এই টাইট্রেশন গ্রাফ এবং তার পূর্ণ প্রশমন, প্রশমন বিন্দু এইগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে একটা চিত্র খেয়াল করে দেখো, এখানে একটা চিত্র আছে যেখানে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে আমরা এক্স অক্ষে পরিমাণ প্লট করেছি এবং ওয়াই অক্ষে পিএইচকে প্লট করেছি। এবং খেয়াল করো এখানে মূল বিন্দুতে পিএইচ এর মান দেওয়া আছে 7 এবং ডান দিকে ক্ষারকের পরিমাণ বাড়বে এবং বাম দিকে অ্যাসিডের পরিমাণ বাড়বে। খেয়াল করো আমরা যদি ক্ষারকের পরিমাণ বাড়াই তাহলে পিএইচ এর মান অবশ্যই বেড়ে যাবে, অ্যাসিডের পরিমাণ বাড়াইলে পিএইচ এর পরিমাণ অবশ্যই কমে যাবে। এই কারণে আমরা যদি এই দিকে অ্যাসিড লিখতাম তাহলে পিএইচ এদিক থেকে 0 শুরু হইতো, এদিকে যদি ক্ষারক লিখতাম তাহলে এদিকে পিএইচ এর মান 14 শেষ হতো। আশা করি পিএইচ স্কেল সম্বন্ধে তোমাদের ধারণা আছে। এখন আমরা মনে করো এখানে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, মনে করো HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের যদি টাইট্রেশনের কথা চিন্তা করি তাহলে গ্রাফটা কীরকম হবে একটা আইডিয়া পাওয়া যাক। এখানে আমরা 4টা সেগমেন্টেই আমরা 4টা সেগমেন্টের জন্যই ধরে নিয়েছি পিএইচ এর মান 7। এখানটা এই পিএইচ এর মান 7 তথা প্রশমন বিন্দু 7 ধরে নিয়ে আমরা এই 4টা সেগমেন্ট আলোচনা করব। অবশ্য আমরা একটু পরে প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে ডিটেইলস আলোচনা করব, যেখানে পিএইচ এর মান সবসময় 7 হবে না, এটা 7 থেকে আপ ডাউন করবে। কিন্তু আমরা আপাতত একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এই চিত্রের মাধ্যমে 4টা সেগমেন্টের টাইট্রেশন গ্রাফটা কেমন হবে সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আমরা যেখানে ছিলাম যে তীব্র একটা অ্যাসিড এবং তীব্র একটা ক্ষারের টাইট্রেশন গ্রাফ ড্র করা হবে। চিন্তা করো যখন উভয় অ্যাসিড এবং ক্ষারকের ঘনমাত্রা বা পরিমাণ সমান হয়ে গিয়েছে সেক্ষেত্রে পিএইচ এর মান একদম এক্স্যাক্টলি 7। যেহেতু তীব্র অ্যাসিড তীব্র ক্ষার এরা পূর্ণ মাত্রায় আয়নিত হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নগুলো সম্পূর্ণরূপে বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে এবং সেক্ষেত্রে নিরপেক্ষ পানির পিএইচ থাকে 7। এখন খেয়াল করো আমরা প্রশমন বিন্দুতে আছি বর্তমানে, সেখান থেকে যদি আমরা বেজ তথা ক্ষারকের পরিমাণ সামান্য একটু বাড়ায় দেই সেক্ষেত্রে খেয়াল করো সামান্য 1 ফোঁটারও খুব কম পরিমাণও ক্ষারক যদি আমরা এখানে দেই সেক্ষেত্রে যেহেতু এটা তীব্র ক্ষারক সেক্ষেত্রে ওই তীব্র ক্ষারকটা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে পিএইচ এর মানকে অনেক বেশি বাড়ায় দিবে। আমরা জানি ক্ষারক পিএইচ এর মানকে বাড়ায় দেয়, অ্যাসিড পিএইচ এর মানকে কমায় দেয়।
তো সামান্য একটু অ্যাসিড যেহেতু পূর্ণমাত্রায় আয়নিত হয়, সেক্ষেত্রে এই অ্যাসিডীয় দ্রবণটার পিএইচ এর মান একদম হুট করে বেড়ে মনে করলাম 10 পর্যন্ত চলে যাবে। এটা যে এক্স্যাক্টলি 10 পর্যন্ত যাবে এমন কোনো কথা নেই, কথাটা হচ্ছে হুট করে বেড়ে অনেক উপরে চলে যাবে, একদম খারাপভাবে উপরে চলে যাবে। তো আমরা মনে করলাম 10 পর্যন্ত এসেছে সামান্য একটু পরিবর্তনের কারণেই। এখন খেয়াল করো 10 পর্যন্ত আসার পর আমরা যখন আরও বেস বাড়াতে থাকবো, 10 পর্যন্ত আসার পরে আরও বেস যখন বাড়াতে থাকবো তখন নিশ্চয়ই পিএইচ এর মান আরও বাড়তে থাকবে। কিন্তু এই খারাপভাবে বাড়ার পর এখান থেকে বাড়া শুরু হবে, গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, এই পর্যন্ত গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। মনে করলাম এই পর্যন্ত গ্র্যাজুয়ালি বাড়তে পারে, এই পরিমাণ বেজের জন্য গ্র্যাজুয়ালি বাড়তে পারে। তার মানে আমরা প্রথমে দেখলাম যে গ্রাফটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়, দ্বিতীয়ত দেখলাম গ্রাফটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়, এবং 3 নম্বরে দেখব গ্রাফটা কী ধরনের বৃদ্ধি পায়, একদম সোজা এক্স অক্ষের সমান্তরালে বৃদ্ধি পায়, অর্থাৎ একটা প্ল্যাচু তৈরি করে। এই তিনটা কথার মানে কি, কেন এই তিনভাবে গ্রাফটা সম্পন্ন হলো খেয়াল করে দেখো। প্রথমে গ্রাফটা কেন তরতর করে উপর দিকে বাড়লো সেটা তো আমাদের আইডিয়া হলো। এখন চিন্তা করো যে এই পরে গ্র্যাজুয়ালি বাড়ার পরে আবার প্ল্যাচু বা একটা সোজা রেখা তৈরি করে কেন। চিন্তা করে দেখো, আমরা একটা পাত্রের মধ্যে নিরপেক্ষ দ্রবণ নিয়েছিলাম, নিরপেক্ষ দ্রবণের পিএইচ ছিল 7 এবং সেখানে আমরা এখন ক্ষারক তথা OH মাইনাস আয়ন যোগ করতেছি। OH মাইনাস আয়ন আমরা যখন যোগ করব তখন খেয়াল করো, আমরা জানি OH মাইনাস আয়ন যখন সামান্য একটু পড়বে তখনই পিএইচ এর মান হুট করে বেড়ে 10-এর উপরে চলে যাবে। এখন চিন্তা করে দেখো যে পুরো দ্রবণের মধ্যে নিরপেক্ষ দ্রবণ ছিল, মনে করো নিরপেক্ষ দ্রবণ মানে ওখানে কোনো হাইড্রোজেন আয়ন বা OH আয়ন কেউ ছিল না, তাহলে OH একদম পুরো পাত্রটাকেই মনে করবে ফাঁকা, সে স্বাধীনভাবে সেখানে থাকবে। এবং আরও OH যখন আসতে থাকবে তখন কিন্তু তাদের মধ্যে একটু বিকর্ষণ লাগা শুরু হবে, অর্থাৎ পিএইচ এর মান গ্র্যাজুয়ালি কিছুক্ষণ বাড়তে থাকবে, কিন্তু বিকর্ষণের পরিমাণ যত OH এর পরিমাণ বাড়বে তত কিন্তু বিকর্ষণের পরিমাণটা বাড়তে থাকবে। এই জিনিসটাকে বলা হয় কমন আয়ন ইফেক্ট। কমন আয়ন ইফেক্ট অর্থাৎ সম আয়নের প্রভাবে এদের মধ্যে বিকর্ষণটা বাড়তে থাকবে, অর্থাৎ OH এর মান বাড়ার রেশিওটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং যখন দ্রবণের মধ্যে অধিক পরিমাণের OH চলে আসলো, বিকর্ষণের পরিমাণটা যখন অনেক বেড়ে গেল, একটা পর্যায়ে যে OH এর ঘনমাত্রা আর বাড়বে না, অর্থাৎ দ্রবণটা তখন সম্পৃক্ত হয়ে যাবে। দ্রবণটা যদি OH দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, সেখানে নতুন কোনো OH আসলেও আর কিন্তু পিএইচ এর মান বা POH এর মান বাড়বেও না, কমবেও না। সেক্ষেত্রে একটা পর্যায়ে তুমি যতই বেজ তথা OH আয়নের পরিমাণ বাড়াও না কেন, যেহেতু দ্রবণটা OH আয়ন দ্বারা একদম সম্পৃক্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে নতুন করে OH আসলেও পিএইচ এর মান আর বাড়বে না। এই কারণে আস্তে আস্তে এই গ্রাজুয়াল বৃদ্ধির পরে একটা পয়েন্টের পরে এক্স্যাক্টলি এক্স অক্ষের সমান্তরাল হতে থাকবে, তুমি যতই বেজ বাড়াও না কেন এই গ্রাফটা আর কোনো চেঞ্জ হবে না। এখন চিন্তা করো, যদি আমরা এখানে বেজ হিসেবে তীব্র ক্ষার না নিয়ে যদি NH4OH তথা এই ধরনের একটা দুর্বল ক্ষার নিতাম, সেক্ষেত্রে কি হতো? দুর্বল ক্ষার নিলে যেটা হতো, সে কিন্তু এরকম হুট করে বেড়ে যায় না। দুর্বল অ্যাসিড কম মাত্রায় আয়নিত হয় জন্য হুট করে এত দূর পর্যন্ত বেড়ে যায় না, বেড়ে যায় কিন্তু সামান্য পরিমাণে বেড়ে যায় এবং সেটা সেই বেড়ে যাওয়ার রেটটা হয় অনেক ধীরে ধীরে সে এইভাবে বাড়তে থাকে, অর্থাৎ তার মধ্যে খাড়া হওয়ার প্রবণতাটা অনেক কম থাকে। খাড়া কম হয়ে সে এইভাবে আস্তে আস্তে পিএইচ এর মান বাড়তে থাকে এবং একটা পর্যায়ে সেটাও এরকমভাবে প্ল্যাচিউ তৈরি করে। এটা হচ্ছে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে খেয়াল করো, তীব্র যখন হবে, এটা মাথায় রাখো, তীব্রর ক্ষেত্রে গ্রাফটা অনেক খাড়া হবে এবং দুর্বলের ক্ষেত্রে গ্রাফটা বেশি খাড়া হবে না, হালকা একটু খাড়া হবে, কিন্তু পুরো জিনিস এরকম আস্তে আস্তে পিএইচ এর মান বাড়তে একটা পর্যায়ে সেও কিন্তু এরকম প্ল্যাচিউ তৈরি করবে। একইভাবে চিন্তা করো, যদি
অ্যাসিডটা যদি এবার আমরা যোগ করতে থাকি, অ্যাসিড যদি আমরা যোগ করতে থাকি, অ্যাসিড যদি এরকম তীব্র অ্যাসিড হয়, তীব্র অ্যাসিড যদি হয় সেক্ষেত্রে সেও নিশ্চয়ই অ্যাসিডের মতন সেম কাজটাই করবে। তীব্র অ্যাসিড যখনই আমরা নিরপেক্ষ দ্রবণে যোগ করলাম, নিরপেক্ষ দ্রবণে যখনই আমরা তীব্র অ্যাসিড যোগ করলাম, H+ এই আয়নের পরিমাণ বেড়ে গেল। এই আয়নটা যেহেতু তীব্র অ্যাসিড পূর্ণমাত্রায় আয়নিত হয়, সেক্ষেত্রে পিএইচ এর মান প্রথমে হুট করে অনেক বেড়ে যায়। আমরা মনে করলাম এটা 4 পর্যন্ত সাপোজ বাড়লো। 4 পর্যন্ত বাড়ার পরে আমরা এইচ এর মান যত বাড়াতে থাকবো তথা অ্যাসিড যত যোগ করতে থাকবো তত আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা গ্রাজুয়াল বৃদ্ধি সম্পন্ন হবে। গ্রাজুয়াল বৃদ্ধি সম্পন্ন হওয়ার পর কিন্তু আবার একটা প্ল্যাচু এরকমভাবে তৈরি করবে, কারণটা আগের মতোই। তাহলে খেয়াল করো, যখন তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করতেছি তখন পিএইচ এর মান নিরপেক্ষ দ্রবণ থেকে যথেষ্ট খাড়া হয়। যথেষ্ট খাড়া হওয়ার পরে আস্তে আস্তে প্রথমে গ্রাজুয়াল বৃদ্ধি হয়। গ্রাজুয়াল বৃদ্ধি হওয়ার পরে পিএইচ এর মান কিন্তু আর বাড়ে না, ওই কমন আয়ন প্রভাব এবং সম্পৃক্ত দ্রবণ হওয়ার কল্যাণে। এবং একই কথা যদি আমরা একটা দুর্বল ক্ষার হিসেবে, একই কথা দুর্বল অ্যাসিড হিসেবে যদি CH3COOH এই ধরনের দুর্বল অ্যাসিড আমরা যদি নিতাম, দুর্বল অ্যাসিড যদি আমরা যোগ করতাম, তাহলে কিন্তু সেটাও ক্ষারের মতো অত খাড়া না হয়ে হালকা একটু খাড়া হয়ে সে আস্তে আস্তে পিএইচ এর মান বাড়ায় দিবে। পিএইচ এর বাড়ায় দিয়ে আস্তে আস্তে সেও একটা পর্যায়ে প্ল্যাচিউ তৈরি করবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি তীব্র অ্যাসিড নেই সেক্ষেত্রে খাড়া একটা পিএইচ এর গ্রাফ পাই প্রশমন বিন্দুতে, এবং যদি দুর্বল অ্যাসিড পাই সেক্ষেত্রে কিন্তু আমরা অত একটা খাড়া পাই না, সামান্য একটু পাই, খুবই সামান্য একটু খাড়া পাবো, কিন্তু সেটা আস্তে আস্তে পিএইচ এর বাড়ায় এরকমটা তৈরি করবে। তাহলে খেয়াল করো, যদি তীব্র অ্যাসিড হয় তাহলে এই গ্রাফ এবং এই গ্রাফ দুটোই যদি তীব্র হয় তাহলে এইটা এবং এইটা, একটা তীব্র একটা দুর্বল হয়, একটা তীব্র একটা দুর্বল, একটা তীব্র একটা দুর্বল, এরকম গ্রাফ হতে পারে। আবার যদি দুইটাই দুর্বল হয় সেক্ষেত্রে গ্রাফটা এরকম হবে। আমাদের একটা বেসিক আইডিয়া হলো, আমরা এখন ধীরে ধীরে প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করব, প্রত্যেকটা সেগমেন্টের ডিটেলস আমরা এখন আলোচনা করব। তার আগে একটা কথা বলে নেওয়া দরকার। মনে করো তোমাকে দেওয়া হলো 0.1 m HCl এবং 0.02 m সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন বিক্রিয়া টাইট্রেশন গ্রাফ অঙ্কন করো। তো আমরা টাইট্রেশন গ্রাফ অঙ্কন করার সময় যে কৌশলগুলো অবলম্বন করব সেটা একটু ব্যাখ্যা করা যাক। সেখানে খেয়াল করো, আমরা প্রথমে দেখে নিব যে এইচ তথা অ্যাসিডের, OH তথা ক্ষারকের পিএইচ এর মান সর্বোচ্চ কত হইতে পারবে। এখানে যে ঘনমাত্রার HCl বা যে ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে সেক্ষেত্রে তাদের পিএইচ এর মান আগে বের করা দরকার। যেমন 0.1 m HCl এর পিএইচ আমরা যদি লগারিদমের সূত্র দিয়ে বের করি তাহলে 2.873 এরকম আসে, এবং 0.02 m সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ তার মান 12.3 এরকমটা আসে। আশা করি পিএইচ এর মান তোমরা ক্যালকুলেশন করতে পারো। তাহলে আমার গ্রাফটা কত থেকে কত দূর পর্যন্ত যাবে, সর্বোচ্চ কত দূর উপরে উঠবে, সর্বনিম্ন কত দূর নিচে নামবে, সেটা আমরা এই পিএইচ এর মানগুলো থেকে আইডিয়া পেতে পারি। খেয়াল করো, আমরা এই দিকে বেস বাড়াই, এইদিকে কিন্তু অ্যাসিড বাড়াই, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে, যে বেস বাড়ালে গ্রাফটা উপরের দিকে ওঠে, অ্যাসিড বাড়ালে গ্রাফটা নিচের দিকে নামে, এটা আমাদের আইডিয়া আছে। তো বেস বাড়ালে গ্রাফটা কত দূর উপরে উঠবে সেটা দেখা যাবে বেজের পিএইচ এর মান থেকে 12.3 এর মান থেকে, তথা 12.3 আমরা ধরে নিলাম এই পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টে সর্বোচ্চ উপরে উঠবে। এবং অ্যাসিডের ক্ষেত্রে সর্বনিম্ন নামবে 2.873। আমরা মনে করলাম 2.873 হচ্ছে এই লাইনটা, হচ্ছে 2.873 এর গ্রাফ, 2.873 এর লাইন। এখন আমাদের গ্রাফটা এই অংশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখন আমরা জানি HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, সেক্ষেত্রে এদের পিএইচ এর মান 7 হয়। আমরা কিন্তু বারবার বলে নিচ্ছি পিএইচ এর মান অ্যাসিড ক্ষারকের প্রকৃতির উপর, প্রশমন বিন্দুতে পিএইচ এর মান সেটা ডিপেন্ড করবে অ্যাসিড ক্ষারকের প্রকৃতির উপর। তো আমরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের সময় পিএইচ এর মান 7, এটা আমরা জানি, সেটা ধরে নিলাম যে আমরা জানি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিন্দুতে পিএইচ এর মান 7। তো সেখান থেকে আমরা কি বলেছিলাম, যখন বেস বাড়াবো, সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বাড়াবো, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হুট করে এখান থেকে 10 পর্যন্ত উপরে উঠবে, একদম খারাপভাবে উপরে উঠবে তীব্র ক্ষার হওয়ার কারণে। তারপরে গ্রাজুয়াল বৃদ্ধি পাওয়ার পর একটা পর্যায়ে গ্রাফটা একদম প্ল্যাচিউ এভাবে তৈরি করবে। এবং অ্যাসিড যখন যোগ করব, অ্যাসিডের ক্ষেত্রেও তীব্র অ্যাসিড যেহেতু, সেক্ষেত্রে গ্রাফটা হুট করে 4 পর্যন্ত বাড়বে। এখানে যে 4 এবং 10 এটা কিন্তু ফিক্সড না, বারবার বলছি এটা কিন্তু ফিক্সড না, এটা বোঝানো হচ্ছে যে মোটামুটি একটা খাড়া একটা গ্রাফ তৈরি হবে।
4 পর্যন্ত আসার পরে একটা গ্রাজুয়াল বৃদ্ধি হবে, গ্রাজুয়াল বৃদ্ধি হওয়ার পর জিনিসটা একটা প্ল্যাটিউ এভাবে তৈরি করবে। তো এটাই হচ্ছে আমাদের টাইট্রেশন গ্রাফ।